একটু চমকে উঠল জগৎ। তাড়াতাড়ি একবার তাকালো চারপাশে, আর তাকিয়েই অত্যন্ত অবাক হয়ে গেল। এই ক্যাম্পাসে কুকুর বেড়াল ঘোরাঘুরি করে অহরহ, তা দেখে জগৎ অভ্যস্ত। কিন্তু এখন সামনে যা দেখছে সেটা কি সম্ভব? কেটে গিয়েছে মাস 7। গত আগস্ট মাসে কলকাতার বুকে যে নৃশংস অপরাধ ঘটে গিয়েছিল তার তদন্ত কিংবা বিচার কোনোটাতেই তেমন সন্তুষ্ট হতে পারিনি আমরা অনেকেই। বারবার বহু অপরাধী এভাবেই ছাড়া পেয়ে যায় বিনা শাস্তিতে। অসংখ্য অপরাধ চাপা পড়ে যায় চুকে চুকে। নমস্কার, আপনাদের প্রিয় গল্পের চ্যানেল মরীচিকা ফিরে এসেছে একেবারে অন্যরকম একটা গল্প নিয়ে। আজকের গল্প লেখিকা আইভি ব্যানার্জির কাহিনী আত্মারাম অবলম্বনে বিচার। বিচার না পাওয়া সেই অজস্র মানুষকে স্মৃতিতে রেখে আজকের গল্পটা না হয় শুনবেন সকলে। শুরু করছি আজকের গল্প বিচার। জয়নিং লেটারের সঙ্গে একটা কালি দেওয়া স্ট্যাম্প প্যাড ছেলেটার দিকে এগিয়ে দিলেন সুমনবাবু। স্ট্যাম্প প্যাডটার দিকে একবারও তাকালোও না ছেলেটা। কোনো কথা না বলে টেবিল থেকে ডট পেনটা তুলে নিয়ে ঝরঝরে হাতের লেখায় সই করল ইংরেজিতে। অবাক হয়ে সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকালেন সুপার অফিসের করণিক সুমনবাবু। বাহ, খাসা হাতের লেখা তো। থ্যাংক ইউ স্যার। তা জগৎ, লেখাপড়া কতদূর করেছো? পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছি স্যার। মাস্টার্সে ভর্তিও হয়েছিলাম, তারপর বাবা চলে গেল, তাই আর কি এই চাকরিতে। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো ভালো করেছো। সরকারি চাকরি জয়েন করে নাও, কিন্তু পড়াশুনোটা ছেড়ো না। প্রাইভেটে এমএ করে নিও, ডিগ্রি থাকলে প্রমোশনের সুযোগও আসবে, আর সারা জীবন মরা আগলে বসে থাকতে হবে না। নীরবে ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল জগৎ। তারপর জয়নিং লেটারটা নিয়ে ডকেট সেকশনে জমা দিতে গেল। সুমনবাবু মুগ্ধ দৃষ্টিতে তাকালেন মর্গের পাহারাদারের পদে সদ্য নিযুক্ত ছেলেটার দিকে। মানতেই হবে, রমেশের পুত্র ভাগ্য বেশ ঈর্ষণীয়। এই হাসপাতাল তৈরির সময় ওদের বস্তি উচ্ছেদ করেছিল সরকার। তখনই ভূমিপুত্র হিসেবে ওই পদে কাজ দেওয়া হয়েছিল আকাট মূর্খ রমেশকে। চাকরির যোগ্যতা অবশ্য তার ছিল না। সারা দিন গলা পর্যন্ত মদে ডুবে থাকত, শেষটায় লিভার পচে মরল। কথাগুলো ভাবতে ভাবতে নিজের মনেই মাথা নাড়লেন সুমনবাবু। রমেশের যে শুধুই লিভার নষ্ট হয়েছিল তা নয়, মরার আগে তার মাথাটাও বিগড়েছিল। হাসি মুখে নিজের মনে বিড়বিড় করত সারাক্ষণ। নাইট ডিউটি করতে করতে একদিন বাড়িতেও চলে যেত। জিজ্ঞেস করলে উল্টো পাল্টা বলতো ওর কোন এক বন্ধু নাকি ওর হয়ে ডিউটি করে দেয়, তাকেই বসিয়ে রেখে সে নাকি যায় একটু বিশ্রাম নিতে। কিন্তু সিসিটিভিতে কোনোদিনই কাউকে দেখা যায়নি। অবশ্য এসব বদভ্যাস বাদ দিলে মানুষ হিসেবে সে একেবারে খারাপ ছিল না। কোনোদিন কোনো অসৎ উপায় অবলম্বন করেনি, ঘুষ নেয়নি, বেওয়ারিশ লাশের দেহাংশ বেচে বড়লোক হওয়ার চেষ্টাও করেনি। ফাঁকিবাজি আর মাতলামের জন্য ওয়ার্ড মাস্টারের থেকে বকুনি জুটত। মাথা নিচু করে বোকা বোকা হেসে সেগুলো শুনে নিয়ে আবার একই রকম জীবনযাপন করত রমেশ। তারপর তো মোটে 50-এর কোঠায় পা দিয়েই সে দেহ রাখল। মৃত্যুর আগেও নাকি কি সব বিড় করছিল। হাত দুটো ছিল বুকের কাছে জড়ো করা,
মুখে লেগেছিল ম্লান হাসি। ডক্টর মুখার্জি বলেছিলেন হেপাটিক ফেলিওর থেকে সাইকোসিসেও ভুগছিল রমেশ। এখন তার ছেলে জগৎ কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরিটা পেয়েছে। জগতের দিকে তাকিয়ে নিজের মনে সুমনবাবু ভাবলেন, এ ছেলে বাপের মতো নেশাখোর হবে না বলেই মনে হলো। দেখা যাক। ডিসেম্বরের মাঝামাঝিতে এই মফস্বল শহরে ভালোই শীত পড়ে। প্রায়ই রাতের দিকে কুয়াশার চাদরে নিজেকে মুড়ে নেয় ছোট্ট এই জনপদটা। আজ নিয়ে চাকরিতে 1.5 মাস হয়ে গেল জগতের। সপ্তাহে একটা করে নাইট ডিউটি পড়ে, আজও তাই পড়েছে। মাথা তুলে উপর দিকে তাকালো জগৎ। পঞ্চমীর চাঁদ খুবই সামান্য আলো দিচ্ছে। রাতের আধার তাতে মোটেও কাটছে না। তার উপর লোডশেডিং হওয়াতে এই দিকটা বেশ অন্ধকার। হাসপাতালে 24 ঘন্টা পাওয়ার সাপ্লাই দেওয়া হটলাইনের সঙ্গে ওটি, আইসিসিইউ, ওয়ার্ড এই সবগুলো যুক্ত। কিন্তু এখানে তো আর জ্যান্ত রোগী থাকে না। তাই মর্গের বারান্দার সবেধর নীলমণি হলুদ বাল্ব আর ফ্রিজারটা ছাড়া আর কোনো পয়েন্ট হটলাইনে নেই। মর্গটা হাসপাতালের একদম পিছন দিকে। তার সামনে একটা টানা বারান্দা। সেটা পেরোলেই একটা করিডোরের দুপাশে 2টো করে ঘর। করিডোরের শেষ প্রান্তের আড়াআড়ি বড় ঘরটা মৃতদেহ, মানে জগতের ভাষায় বডি রাখার ঘর। ময়না তদন্তের পর মৃতদেহগুলো বাড়ির লোককে ফেরত দেওয়ার আগে এই ঘরেই রাখা হয়। জগতের মনটা আজ খারাপ। আজ একটা নতুন বডি এসেছে মর্গে। বাচ্চা একটা মেয়ে, বয়স বড় জোর 12-13 হবে। ধর্ষণ করে কেউ মেরে ফেলে রেখে গিয়েছিল হাইওয়ের পাশের ঝোপে। সেই থেকে জগতের মনের উপর একটা ভার চেপে আছে যেন। তার নিজের বোন মলির বয়সেই ছিল মেয়েটা। মানুষ কি করে এত নিষ্ঠুর, এত নৃশংস হতে পারে? কি করে এত আক্রোশ, এত আদিম প্রবৃত্তি ধারণ করে নিজের মধ্যে, তা ভেবে পায় না জগৎ। এসব ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। আচমকা একটা খসখস শব্দ কানে এলো তার। কে? একটু চমকে উঠল জগৎ। তাড়াতাড়ি একবার তাকালো চারপাশে, আর তাকিয়েই অত্যন্ত অবাক হয়ে গেল। এই ক্যাম্পাসে কুকুর বেড়াল ঘোরাঘুরি করে অহরহ, তা দেখে জগৎ অভ্যস্ত। কিন্তু এখন সামনে যা দেখছে সেটা কি সম্ভব? চোখ কচলে ফের সেদিকে তাকালো জগৎ। না, এখনো জীবটাকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। জীবটা তেমন কিছুই না, একটা গরু। গায়ের রং ধবধবে সাদা, ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, আগাছা চিবুচ্ছে। জগৎ বিষয়টা ভালো করে বুঝে উঠতে পারল না। এই হাসপাতালে তার যাতায়াত আজকের নয়, সেই ছোট্টবেলা থেকেই। বাবাকে প্রায় দুপুরের খাবার দিতে আসতো সে। কিন্তু এত বছরে ক্যাম্পাসের ভেতরে কোনোদিন গরু দেখেনি তো জগৎ, তাও আবার এত রাতে। গরুটাকে তাড়ানোর জন্য তাড়াতাড়ি উঠতে গেল জগৎ। পর মুহূর্তেই থমকে দাঁড়ালো আবার। আরে না 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 না, গরুটা তো কারোর কোনো ক্ষতি করছে না। ওই আগাছা ঘাস খেয়ে যদি অবলা প্রাণীটা পেট ভরায় তো ভরাক না, সাথে হাসপাতাল চত্বরটাও পরিষ্কার হয়ে যাবে। নিজের মনে এসব ভেবে আবার বসে পড়ল জগৎ। গরুটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গিয়েছিল। আচমকা
একটা মধুর সুর কানে আসতেই ধড়মড় করে উঠে বসল সে। চোখ মেলে দেখল চারিদিক ঢেকে গিয়েছে দুধ সাদা কুয়াশায়। ধোঁয়া ধোঁয়া কুয়াশা ঢুকেছে বারান্দাতেও। হলুদ বাল্বের মিটমিটে আলোয় চোখ দুটো একটু সয়ে এলে সে দেখল বারান্দার অপর প্রান্তে মেঝের উপর একটা লোক বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না। এক পা ভাঁজ করে আর এক পা সামনের দিকে মেলে বসে বাঁশি বাজাচ্ছে লোকটা। পরনে খাটো মলিন একটা ধুতি, ঊর্ধ্বাঙ্গে সুতির চাদর, পা জুতোবিহীন, ধুলি ধূসর। জগৎ তাকে কিচ্ছু বলল না। সম্মোহিতের মতো সে শুনতে লাগলো এই অশ্রুতপূর্ব সুরমূর্ছনা। এমন মধুর সুর সে আগে কখনো শোনেনি। অবশ্য কেবল সুর নয়, জুঁই ফুলের একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে কোথা থেকে। সুর আর গন্ধ মিলে মিশে মোহাবিষ্ট করে রেখেছে জগৎকে। কিছুক্ষণ পর লোকটা বাঁশি বাজানো শেষ করে চোখ মেলে তাকালো জগতের দিকে। তারপর একটু সামনে সরে এসে বসল। এতক্ষণে লোকটাকে ভালো করে দেখল জগৎ। মাঝারি গড়ন, ঝাঁকড়া কোঁকড়ানো বড় বড় চুল, গায়ের রং কালো, ঠোঁটে সরল গ্রাম্য হাসি। মুখটা বড় মায়াময়। বয়স তার বাবার মতোই 50-এর কোঠায় হবে। বাঁশি থামার পর হুঁশ ফিরে পেয়েই জগতের মনে হলো লোকটা মরা চোর নয় তো। সে শুনেছে এই ধরনের কাজ আজকাল সব জায়গাতে হয়। বারান্দা থেকে করিডোরে ঢোকার দরজায় যে পুরনো জং ধরা তালাটা আছে, ওটা ভাঙা কোনো ব্যাপারই না। তারপর শেষ প্রান্তের বড় ঘরটার একটা তালা ভাঙতে পারলেই ব্যাস, কাছাকাছি হয়তো দলবলও লুকিয়ে আছে এর। একটু কড়া গলায় জগৎ লোকটাকে বলল, কে আপনি? এখানে কেন এসেছেন? লোকটা কিন্তু জগতের কথায় একটুও ভয় পেল না, বরং একগাল হেসে বলল, বাঁশি কেমন শুনলে বললে না তো? জগৎ নিরীহ ছেলে, বাবার বয়সী লোকটাকে খারাপ কিছু বলতে আটকালো তার। তা সত্ত্বেও যথাসম্ভব কড়া গলায় বলল, দেখুন, এটা কোনো বাঁশি বাজানোর বা শোনবার জায়গা নয়। এটা হাসপাতাল। এত রাতে হাসপাতালে বসে আপনি বাঁশি কেন বাজাচ্ছেন? যান যান এখন এখান থেকে। আহা, চড়ছ কেন বাপু? তবে বস্তিতে বড় হলেও তোমার মুখের ভাষা খারাপ হয়নি দেখছি। ভালো ভালো। প্রশংসা শুনে জগতের ভালোই লাগলো। হ্যাঁ, খারাপ কথা সে সত্যিই বলে না। একেবারে ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ার সময় সে একবার একটা নিষিদ্ধ গালি বলে ফেলেছিল ক্লাসে। বাংলার শিক্ষক সত্যব্রত স্যার তাকে একটুও মারেননি, এমনকি বকেনওনি। বরং ছুটির পর টিচার্স রুমে ডেকে বুঝিয়েছিলেন কেন গালি দেওয়া উচিত নয়। তারপর মিষ্টি খাইয়ে বলেছিলেন, এই যে আজ তোর মুখ মিষ্টি করে দিলাম, আর কোনোদিন মুখ তেতো করিস না। মুখ তেতো লাগলে আমার কাছে এসে মিষ্টি খেয়ে যাস। কথা রেখেছিল জগৎ। সত্যি আর কোনো দিন মুখে কোনো খারাপ কথা আনেনি সে। কিন্তু এখন ডিউটির সময় ওসব মামুলি কথায় ভুললে চলবে না। অচেনা উটকো লোকটাকে আগে বিদায় করা দরকার। সে আবার বলল, আপনি এখানে কেন এসেছেন? কোনো পেশেন্ট কি ভর্তি রয়েছেন? তাহলে হাসপাতালের মেন গেটের পাশে ওই টিনের চাল দেওয়া যে ঘরটা আছে না, ওটা রুগীর বাড়ির লোকেদের বসার জায়গা। ওখানে গিয়ে বসুন, যান। এটা মর্গ। আমার বাড়ির লোক এখানে আছে, তাই তো আমি এখানেই বসলাম গো। লোকটার কথা শুনে এবার একটু চমকালো জগৎ। তার মানে কি এই লোকটা ওই মেয়েটার বাবা?
আবার মনটা খারাপ হয়ে গেল তার। কত কষ্টই না পেয়েছে লোকটা, তাই বোধহয় বাঁশির সুরটা এমন মর্মস্পর্শী। ইস, ওনাকে চলে যেতে বলাটা অমানবিক লাগছে, কিন্তু এখন এখানে কারোর থাকারও তো নিয়ম নেই। এখন তো বডি পাবেন না, সকালে সই সাবুত করে পুলিশের অনুমতি নিয়ে তবে গিয়ে মেয়ের বডি পাবে। তার আগে তো এখানে ওনাকে বসতে দেওয়ার নিয়ম নেই। এইসব ভাবতে ভাবতেই জগৎ একটু নরম গলায় লোকটাকে বলল, দেখুন, সারা রাত এমন বসলে ঠান্ডা লেগে যাবে। আপনি বরং ওই ওয়েটিং রুমে গিয়ে বসুন, বুঝলেন? কাল সকালের আগে তো বডি পাবেনও না। লোকটা তার কথার কোনো উত্তর দিল না, অন্য কোথাও চলেও গেল না। উঠে গিয়ে আবার আগের জায়গায় বসে বাঁশিতে ফুঁ দিল। আবার সেই ভুবন মোহিনী সুরে বিশ্ব চরাচরকে যেন স্থবির করে দিল সে। জগৎ কিছু বলতে গিয়েও বলল না। থাকবে, বাজাক লোকটা। আজ রাতটা না হয় সে এক বেদুনার্ত বাবার বাঁশি শুনেই কাটিয়ে দেবে। এভাবে বসে বসে যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। আচমকা একটা ধাতব শব্দে টনক নড়ল জগতের। চকিতে মুখ ঘুরিয়ে সে দেখল করিডরে ঢোকার দরজাটা খুলে যাচ্ছে। তাড়াতাড়ি করে উঠতে গিয়ে জগৎ টের পেল তার সারা শরীর অবশ, ওঠার ক্ষমতা তার নেই। এমনকি চিৎকার করতে গিয়েও সে বুঝতে পারল গলা থেকে স্বরও বেরোচ্ছে না। দরজাটা পুরো খুলে যেতেই দেখা গেল একটা আবছা অবয়ব এসে দাঁড়িয়েছে দরজাটার সামনে। এক কিশোরীর অবয়ব। কোনো মতে সেই অচেনা লোকটার দিকে তাকিয়ে জগৎ দেখল তার কোনো ভ্রুক্ষেপই নেই। চোখ বুজে সে এক মনে বাজিয়ে চলেছে সেই অপার্থিব সুর। আতঙ্কিত জগতের চোখের সামনে দিয়ে ধীর পদক্ষেপে মেয়েটা বারান্দা পার হয়ে নেমে গেল সিমেন্ট বাঁধানো রাস্তায়, যে রাস্তাটা হাসপাতালের পিছন দিকের ছোট গেটটার দিকে চলে গেছে। তারপর ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল সেই চলমান শবদেহ। এইদিকে জগৎ প্রাণপণ চেষ্টা করে চলেছে হাত পা নাড়ানোর, কিন্তু তার সারা শরীর পাথরের মতো শক্ত। বসে থেকেও অনবরত মাথা টলছে তার। চোখ দুটো আর খুলে রাখতে পারছে না সে। তার চেতনা যেন কালো গহীন সমুদ্র গর্ভে লীন হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আর পারল না সে। জগতের সংজ্ঞাহীন দেহটা লুটিয়ে পড়ল বেঞ্চের উপর। শীতের সকালের মিঠে রোদ এসে পড়েছে জগতের মুখের ওপর। উষ্ণতা আর নরম আলোয় হুঁশ ফিরল তার। ধর্মর করে উঠে বসল সে। তারপর সামনের দিকে তাকিয়ে হতচকিত হয়ে বসে রইল কিছুক্ষণ। যে জায়গায় গতকাল রাতে লোকটা বসেছিল সেই জায়গাটা বেমালুম ফাঁকা। লোকটা কোথায় গেল? মানে তার প্রথম চিন্তাটাই ঠিক ছিল। লোকটা আসলে মরা চোর। তাকে বাঁশির শব্দে সম্মোহিত করে শবদেহটা চুরি করলো। এবার কি হবে? চাকরি, মান সম্মান সব যাবে। কেউ তো বিশ্বাস করবে না জগৎকে। সবাই বলবে সে টাকা নিয়ে চোরদের সাহায্য করেছে, একটুও বাধা দেয়নি, তাই চোরেরা তাকে একটু আঘাত করেনি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাহসে ভর করে উঠল জগৎ। দৌড়লো শবদেহ রাখার ঘরের দিকে। কাঁপা হাতে ফ্রিজারের দরজা খুলতে খুলতে তার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি গলার কাছে এসে আটকে আছে। দরজাটা খোলার পর আরও একবার চমকে উঠল জগৎ। মৃতদেহ তো চুরি যায়নি,
দেহটা যেমন ছিল তেমনই আছে। ধরে প্রাণ এলো জগতের। মানে কাল রাতে সে যা দেখেছে তার কিছুই সত্যি নয়, স্বপ্ন। সেই বাঁশি বাজিয়ে লোকটা, সেই চলমান শবদেহের বেরিয়ে যাওয়া, সব কিছুই স্বপ্ন। কিন্তু স্বপ্ন এত স্পষ্ট হয়? এর আগে কোনোদিন এত স্পষ্ট স্বপ্ন দেখেনি জগৎ। সকালের লক্ষ্মীকে চার্জ হ্যান্ডওভার করে সে হাসপাতাল থেকে বেরোলো। এখান থেকে তার বাড়িতে যেতে হাঁটা পথে মোটে মিনিট 10 লাগে। হেঁটেই সে রোজ যাতায়াত করে, কিন্তু আজ একটা টোটোতে উঠল। মাথাটা এখনও দপদপ করছে। ফিরতে ফিরতে সে ভাবল বাড়ি ফিরে চান করে খেয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে একেবারে বিকেলে উঠল জগৎ। শরীরটা বেশ ঝরঝরে লাগছে এখন। চা আর মুড়ি নিয়ে টিভি খুলে বসলো সে। টিভি খুলতেই আজকাল প্রথমে বাংলা খবরের চ্যানেলটা পর্দায় ভেসে ওঠে। আজও তাই হলো। পাল্টানোর জন্য জগৎ রিমোটের দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই হাতটা থমকে গেল তার। টিভির পর্দায় একজন প্রৌঢ় কথা বলছেন। ভাঙাচোরা চেহারা, চোখ মুখ বিষণ্ণ। তা সত্ত্বেও মানুষটাকে চিনতে কোনো অসুবিধা হলো না জগতের। প্রাইমারি স্কুলের বাংলার স্যার সত্যব্রতবাবু। তাড়াতাড়ি টিভির ভলিউম বাড়ালো জগৎ। শুনল ধরা গলায় সত্যব্রতবাবু বলছেন, আমার মেয়েটা তো আর ফিরে আসবে না, কিন্তু যারা ওর সঙ্গে এই চরম অন্যায় করেছিল তাদের এই রকম শাস্তি প্রাপ্ত ছিল। আর কাউকে ওরা কেড়ে নিতে পারবে না। আর কোনো বাবার মেয়েকে যেন এমন করে চলে যেতে না হয়। টিভির পর্দায় ভেসে উঠেছে স্যারের মৃতা মেয়ের ছবি। এই মুখ জগতের চেনা। আজ সকালেও সে বিকৃত অবস্থায় এই মুখটাকে দেখেছে মর্গের ফ্রিজারে। ছবির ওপরে নিচে অদ্ভুত সব হেডলাইন। যে নরপিশাচগুলো ওই বাচ্চা মেয়েটার ওপর অত্যাচার করেছিল বলে সন্দেহ, তারা নাকি কেউ রেহাই পায়নি। গতকাল রাতে হাইওয়ের ধারে এক জায়গায় পার্টি করছিল ওরা। সেখানেই অজ্ঞাত পরিচয় কোনো আততায়ী তাদের হত্যা করেছে। ছেলেগুলোর মৃতদেহের কাছ থেকে নাকি একটা ছুরিও পাওয়া গিয়েছে, আর সেটাতে যে শুকিয়ে যাওয়া কালচে রক্ত লেগেছিল। প্রাথমিক তদন্তে সেই রক্তের গ্রুপের সঙ্গে মৃতা মেয়েটির রক্তের গ্রুপ মিলে গিয়েছে। ছেলেগুলিকে অপরাধী হিসেবে শনাক্ত করতে আর তাদের হত্যাকারীকে ধরতে পুলিশকে সাহায্য করার জন্য নাকি কলকাতা থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা আসছেন। আবার জগতের কানে এলো সত্যব্রত স্যারের গলা। আমি জানি ওরাই মেরেছে আমার মেয়েকে। বেশ কিছুদিন ধরে ওকে উত্ত্যক্ত করছিল ওই 3টে ছেলে। ও আমাকে বলেছিল। ওদের মধ্যে একজনকে ডেকে আমি বকাও দিয়েছিলাম একদিন। আচমকা টিভিটা বন্ধ করে দিল জগৎ। তার কানে মাথায় আর কিছু ঢুকছে না। সকালের দপদপানিটা ফিরে এসেছে আবার। সঙ্গে যোগ দিয়েছে একটা আতঙ্কের শিরশিরানি। কি হচ্ছে এসব? গতকাল রাতে যেগুলো ঘটতে দেখেছিল সেগুলো সত্যিই স্বপ্ন তো, নাকি কোনো অতি প্রাকৃত ঘটনা সত্যি ঘটছে যা তার বোঝার বাইরে? কিছুই বুঝতে পারল না জগৎ। কেবল একটা অদ্ভুত অনুভূতি পাক খেতে লাগলো তার মস্তিষ্ক জুড়ে। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় মাস 6। দিন কেটে যাচ্ছে নিজের নিয়মে। আগের থেকে এখন আরও সতর্ক হয়ে নাইট ডিউটি করে জগৎ। এখন সে ডিউটি করার সময় ছোট ফ্লাস্কে করে চা আনে। জেগে থাকার জন্য 3-4 বার করে চা খায়।
এই 6 মাসের মধ্যে ওই বংশীবাদককে সে আর দেখেনি। ধীরে ধীরে ওই ঘটনার স্মৃতিও অনেকটাই আবছা হয়ে গিয়েছে তার মন থেকে। বর্ষাকাল পড়েছে, দিন কতক ধরে নিম্নচাপের বৃষ্টি হয়েই চলেছে। সারা দিনই আকাশ মেঘলা। আজ নাইট ডিউটিতে এসে জগৎ দেখল চারদিক ঘুটঘুটে অন্ধকার। মর্গের বারান্দার টিমটিমে হলুদ আলোতে সেই অন্ধকার তো কাটেনি, বরং ওই আলো আঁধারিতে চারপাশটা আরও বেশি রহস্যময় লাগছে। এমনিতেই এদিকটায় হাসপাতালের কর্মব্যস্ততার কোনো আওয়াজই আসে না। বৃষ্টির শব্দের সঙ্গে কানে আসছে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মধ্যে ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে কাছ থেকেই। সব মিলেমিশে মর্গে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। এতদিন এখানে কাজ করার পর আজ হঠাৎ জগতের বুকটা ধুকপুক করছে, একটু শীত শীতও লাগছে তার। ফ্লাস্ক থেকে ঢেলে 1 কাপ চা খেলো জগৎ। গতকাল বিকেলে একজন কম বয়সী মেয়ের অগ্নিদগ্ধ মৃতদেহ এসেছে মর্গে। এতদিনে অবশ্য এই ব্যাপারগুলোয় তুলনামূলকভাবে অভ্যস্ত হয়েছে জগৎ। তবুও গতকাল একটু অস্বস্তি লাগছিল। এলাকার প্রভাবশালী ব্যবসায়ী বিজয় শেঠের পুত্রবধূ ছিল মেয়েটি। জানা গিয়েছে প্রদীপ জ্বালানোর সময় নাকি তার গরুদের শাড়িতে আগুন লেগে যায়। হাসপাতালে আনার আগেই নাকি প্রায় 80% পুড়ে গিয়েছিল। 4 দিন জমে মানুষে টানাটানির পর মারা গেল মেয়েটা। বাড়িতে জগৎ মায়ের মুখে শুনেছিল মেয়েটার স্বামী নাকি লম্পট, কিন্তু বিজয় শেঠ আর তার স্ত্রী পুত্র স্নেহে অন্ধ। তাই ছেলের লাম্পট্যের কারণ হিসেবে মেয়েটিকেই দায়ী করত তারা। মা বলছিল মেয়েটা নাকি মরে বেঁচেছে। সত্যি এই মর্গের 4 দেওয়ালের মধ্যে কত এরকম কাহিনী জমে থাকে। এসব ভাবতে ভাবতেই সময় দেখার জন্য একবার মোবাইলের দিকে তাকালো জগৎ। রাত 1টা বাজে। সময় দেখে মোবাইলের দিক থেকে মুখ তুলতেই বুকটা ছ্যাঁত করে উঠল জগতের। তার সামনে একটু দূরে ওই লোকটা এসে বসে আছে, সেই একই জায়গায়, একই ভঙ্গিমায়, একই রকম সরল হাসি মাখা মুখ নিয়ে। কিন্তু কখন এলো? এক্ষুনি তো সে একাই বসেছিল এখানে। কেমন আছো? জগৎ কিছু একটা বলতে গেল কড়াভাবে, কিন্তু আতঙ্কে তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। তার কোনো প্রত্যুত্তরেরও অবশ্য অপেক্ষা করল না লোকটা। আচমকাই বাঁশিতে সুর তুলল। আবার সেই অশ্রুতপূর্ব অপার্থিব সুরমূর্ছনায় ভরে গেল মর্গ চত্বর। এমনকি বৃষ্টির শব্দ আর জগতের কানে ঢুকছে না। পাথরের মূর্তির মতো এক মনে সে শুনতে লাগলো সেই বাঁশি। কতক্ষণ যে এভাবে কেটে গিয়েছে তা জগৎ জানে না। হঠাৎ করিডোরের দরজাটা খুলে গেল ধীরে ধীরে। সেই দরজা দিয়ে বেরিয়ে এলো কৃষ্ণবর্ণের এক বিকৃত মূর্তি। কিন্তু আজ আর জগতের চেতনা বিদ্রোহ করল না। জেগে বসে সব দেখল সে, তবে মন থেকে বাধা দেওয়ার কোনো তাগিদ সে পেল না। সুর শুনতে শুনতেই জগৎ একসময় দেখল সেই চলমান দগ্ধ দেহটা ফিরে আসছে ধীরে ধীরে। আর পারল না জগৎ, লুটিয়ে পড়ল বেঞ্চের উপর। আগের বারের মতোই পরদিন ভোরে জ্ঞান ফিরল জগতের। চারপাশে চোখ বুলিয়ে বাঁশিওয়ালা লোকটাকে সে দেখতে পেল না, তবে অবাকও হলো না।
ফ্রিজারের দরজা খুলে দেহটা আছে কিনা তা পরীক্ষা করতেও গেল না। কোনো এক অলৌকিক উপায়ে তার মন জেনে গিয়েছে যে দেহটা ওখানেই আছে। কিন্তু আর কি নতুন কথা তাকে শুনতে হতে পারে তারই অপেক্ষা করতে লাগলো সে। তবে বেশি অপেক্ষা তাকে করতে হলো না। বাড়িতে ঢুকতে ঢুকতেই সে শুনতে পেল মাকে পাশের বাড়ির পিসি বলছে, শেঠ বাড়িতে তো মরক লেগেছে গো দিদি। পরশু বউটা মরেছিল, কাল রাতে শেঠবাবু মরে গেছে। শুনছি নাকি স্ট্রোক হয়েছিল, ঘুমের মধ্যেই চলে গেছে। প্রথমবারের মতো আজ আর অবাক হলো না জগৎ। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে সে চুপচাপ হয়ে যেতে লাগলো। সারাক্ষণ কি একটা অস্বস্তি যেন কাজ করে তার মনে। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কেবল একটা আতঙ্কের রেশ যেন ছড়িয়ে থাকে তার মস্তিষ্ক জুড়ে। বাড়িতে মা বোন দুজনেই চিন্তা করে তাকে নিয়ে, জিজ্ঞেস করে নানা কথা, কিন্তু জগৎ এড়িয়ে যায়। তার পরিবর্তন যে হাসপাতালের সুমনবাবুরও নজর এড়ায়নি সেটা অবশ্য সে আগে টের পায়নি। মাইনের খাতায় সই করতে দিয়ে তিনি একদিন জিজ্ঞেস করলেন, ভালো তো? তা তোমার মুখটা এমন শুকনো লাগছে যে? না স্যার, শরীর ভালো আছে আমার। মা বোন ভালো আছে? কোনো অসুবিধা হলে বলতে পারো কিন্তু আমায়। আমি তো তোমার বাবারই মতন। না স্যার, সবই ভালোই আছে, কোনো অসুবিধা নেই। জানি আপনারা মাথার ওপর আছেন তো। কথাটা বলে মাথা নিচু করে চলে গেল জগৎ। কেটে গিয়েছে বেশ কিছুদিন। বর্ষা শেষ হয়ে শরৎ চলে এসেছে। দুর্গাপুজোও কেটে গেল দেখতে দেখতে। আজ দশমী। এর মধ্যে মর্গে নিয়ম মাফিক সব দেহ এসেছে গেছে, তবে তার সবই দুর্ঘটনা, রোগে ভুগে মৃত্যু, মদ খেয়ে পুকুরে ডুবে মৃত্যু, এই সব। বিশেষ কোনো অস্বাভাবিক মৃত্যুর খোঁজ পায়নি জগৎ। দেখা পায়নি সেই অদ্ভুত রহস্যময় লোকটারও। তবে আজ জগৎ একটু বেশি সজাগ। তার মন বলছে আজ আবার কিছু ঘটবে। আসলে আজ সকালে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে শহরে। কয়েক সপ্তাহ আগেই এক গৃহ শিক্ষকের নামে ছাত্রীর মা শ্লীলতাহানির অভিযোগ করেছিল। অভিযুক্ত ছেলেটাকে চেনে জগৎ, ওর স্কুলেই পড়তো 3-4 ক্লাস উঁচুতে। জগৎ জানে সেই ছেলেটা কোনোভাবেই এই কাজ করতে পারে না। কিন্তু অভিযোগ করার পর থেকেই টিভি, মিডিয়া, পত্রপত্রিকায় ছেয়ে গিয়েছিল সেই কথা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটাকে দোষী সাব্যস্ত করার জন্য অভিযোগ প্রমাণিত হওয়া পর্যন্ত কেউ অপেক্ষা করেনি। আজ ভোরে উদ্ধার করা হয়েছে ছেলেটার ঝুলন্ত দেহ। নিজেকে বারংবার নির্দোষ দাবি করা সত্ত্বেও বাঁচতে না পেরে আজ সে সকল গ্লানি থেকে মুক্তির পথ বেছে নিয়েছে। খবরটা পাওয়া স্তক জগতের মন বলছে আজ সে আসবে, আসবেই। জগৎ নিজে আজ সম্পূর্ণ প্রস্তুত। কয়েক মাস ধরে সে যোগাসন ধ্যান করছে। তার স্নায়ু এখন একটু হলেও শক্ত। আজ তাকে কিছু বিষয় জানতেই হবে। স্নায়ুর উপরে আজ পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে সে। এসব ভাবতে ভাবতেই আবার আজ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল জগৎ। আর ঠিক সেই ফাঁকেই কখন কোথা থেকে যেন সে এসে বসেছে, সেই একই জায়গায়, একই ভঙ্গিমায়। তার দিকে জগতের চোখ পড়তেই একটা তাৎপর্যপূর্ণ হাসি সে উপহার দিল জগৎকে। জগৎ অবশ্য হাসল না, জিজ্ঞেস করল, আপনি আপনি কে বলুন তো? হ্যাঁ, কে আপনি?
এখানে এখানে আপনি কেন আসেন? আর আপনি এলেই ওইসব ঘটে কেন? বলতে বলতে জগৎ বুঝতে পারল কাজটাকে সে যতটা সহজ ভেবেছিল কাজটা তার চেয়ে ঢের কঠিন। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে গিয়েই তার গলা শুকিয়ে যাচ্ছে, কপালে এরই মধ্যে জমেছে বিন্দু বিন্দু ঘাম। হৃদস্পন্দনের গতিও এক ধাক্কায় বেড়ে গিয়েছে আচমকা। লোকটা কিন্তু সেই একই রকম হাসি মুখে বলল, আমি তো আত্মারাম, গ্রামে থাকি, মাঝে মাঝে তোমাকে বাঁশি শোনাতে আসি। কেন বলো তো? মিথ্যে বলছেন আপনি, আপনি মিথ্যে বলছেন। আচমকা চেঁচিয়ে উঠল জগৎ। মাথার রগ দুটো চেপে ধরল দুহাতে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কোনো রকমে সে বলল, প্লিজ 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 আমায় সবটা বলুন। আপনার এখানে আসা, বাঁশি বাজানো, এইসব মৃতদেহদের হেঁটে বেরিয়ে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার ফিরে আসা, তারপর পরের দিন কিছু অস্বাভাবিক মৃত্যুর খবর, যেগুলোর একটারও কুল কিনারা হয় না। কেন এগুলো কেন হয় বলুন? আপনি কি করেন? কি করেন আপনি? আপনি কে আমাকে বলুন, বলুন আমাকে কে আপনি? ধীর পায়ে জগতের দিকে এগিয়ে এলো লোকটা। ডান হাতটা রাখলো তার মাথার উপর। নিমেষে জগতের হৃদস্পন্দন, অস্বস্তি, আতঙ্কের অনুভূতি, মাথা যন্ত্রণা সবকিছু উপে গেল যেন। একেবারে স্বাভাবিক হয়ে গেল জগৎ। লোকটাও আবার গিয়ে বসলো নিজের জায়গায়। বলো, কি জানতে চাও? আপনার আসল পরিচয়? আমার নাম তো বললাম। আচ্ছা শোনো, তুমি আজ ক্লান্ত, বাড়ি যাও। আমি তোমার হয়ে পাহারা দিয়ে দিচ্ছি, তোমার বাবার হয়েও দিয়ে দিয়েছি কয়েকবার। ভয় নেই, আমি মরাচোর নই। আপনি আপনি আমার বাবাকেও চিনতেন? কেন, তোমার বাবা আমার কথা বলেনি কখনো? জগতের মনে পড়ে গেল বাবা মারা যাওয়ার আগে কয়েকবার মাঝরাতে বাড়ি ফিরে এসেছিল বটে। বলেছিল কোন এক বন্ধু নাকি বাবার হয়ে ডিউটি করে দেয়। কপালে ভাঁজ পড়ল জগতের। লোকটার আসল উদ্দেশ্যটা জানতে পারলে ভালো হতো। আপনি কেন আসেন এখানে সত্যি করে বলুন তো? বললাম তো তোমাকে বাঁশি শোনাতে। কেন, ভালো লাগে না তোমার? আরে না না না, আমি আসল কারণটা জানতে চাইছি। প্লিজ 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 আমায় সত্যি কথাটা বলুন। দশমীর চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে চারপাশ। বাতাসে আবার সেই একই রকম জুঁই ফুলের স্নিগ্ধ সুগন্ধ। বারান্দার সামনে আজ আবার সেই দুধ সাদা গরুটা বসে জাবর কাটছে। ভুবন ভোলানো একটা হাসি হেসে লোকটা বলল, আমি বিচার করি, এই সংসারের অবিচারের বিচার, নানা স্থানে নানাভাবে, কখনো এই জগতে, কখনো ওই জগতে। বাকিটা তো তুমি জানো। কথা শেষ করে জগৎকে কোনো কথা না বলতে দিয়ে বাঁশিতে সুর তুলল লোকটা। জগতের চোখের সামনে ঘটে চলল প্রত্যাশিত ঘটনাগুলো। জায়গা ছেড়ে নড়তে পারল না জগৎ। একই জায়গায় ঠায় বসে রইল সারা রাত। জগতের বাড়িতে ফেরার পথে থানা পড়ে। আজ তার সামনে দিয়ে যাওয়ার সময় সে শুনতে পেল চায়ের দোকানে দাঁড়িয়ে বড়বাবু বলছেন, আরে প্রায় বছরখানেক ধরে ওই আনন্যাচারাল ডেথগুলোর ভিকটিমদের দেখলে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। বেটাগুলো নিজেরাই কোনো না কোনো কেসের মার্ডারার, আর নইলে কারুর মৃত্যুর জন্য দায়ী। ডিভাইন জাস্টিস, বুঝলি, ডিভাইন জাস্টিস। দেশটা বোধহয় ত্রেতা যুগের রাম রাজত্বে ফিরে যাচ্ছে রে, বুঝলি। বাকি রাস্তাটা এই কথাগুলো মাথায় ঘুরতে লাগলো জগতের। বাড়িতে ফিরে স্নান টান সেরে মায়ের কাছে গেল জগৎ।
মা তখন পুজো করছিলেন। ঘরে ঢুকে মায়ের ঠাকুর রাখার কুলুঙ্গির দিকে চোখ পড়তেই চমকে উঠল জগৎ। একটা মূর্তির মুখের আদল যেন খুব চেনা, নীলচে বর্ণের মায়াময় একটা মুখ, মাথায় ময়ূরপুচ্ছ। ভালো করে মূর্তিটাকে দেখতে গিয়ে চোখ পড়ল ঠিক পাশে সেই চেনা ধবলি গাই। আপনা থেকেই জড়ো হয়ে এলো জগতের হাত। চোখ বন্ধ করে মনে মনে সেই বিচারকের উদ্দেশ্যে একবার প্রণাম জানালো সে। শেষ হলো আজকের গল্প বিচার। আজ গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। জগতের চরিত্রে ছিল প্রীতম, সত্যব্রত স্যারের ভূমিকায় অর্ক, সুমন বাবুর চরিত্রে জয়দীপ, অচেনা লোক অর্থাৎ আত্মারামের ভূমিকায় মানব, প্রতিবেশীর ভূমিকায় সুচিস্মিতা। আমরা জয়দীপ, অর্ক, প্রীতম এবং মানবদার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে তা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যেক গল্প আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরীচিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসি তাহলে।